মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল, ওহে হরি, ভূষণ গোয়ালার দরুন কলাবাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? হরিহর সাই সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা! পথের বাঁকের আড়াল হইতে একটা 6-7 বছরের ফুটফুটি সুন্দরী ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে? নাও, এগিয়ে চলো। ছেলেটা বলিল, বনের মধ্যে কি গেল বাবা? বড় বড় কান। হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে, বড় বড় কান? হরিহর বলিল, কি জানি বাবা, তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি। সেই বেরিয়ে অবধি শুরু করেছ, এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে তাকে আমি দেখেছি? নাও, এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলিল। হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক অলুঘরের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল। ওই যাচ্ছে বাবা, দেখো বাবা, ওই গেল বাবা, বড় বড় কান ওই। তাহার বাবা পিছন হইতে ডাক দিয়ে বলিল, উহু হু হু, কাটা কাটা কাটা। পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, আহ, বড্ড বিরক্ত করলে দেখছি তুমি। 100 বার বারণ করছি, তা তুমি কিছুতেই শুনবে না। ওই জন্যই তো আনতে চাচ্ছিলাম না। বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলিল, কি তাকে আমি দেখেছি? শোর ট্যুর হবে। নাও চলো, ঠিক রাস্তার মাঝখানে দিয়ে হাঁটো। শোর না বাবা, ছোট্ট যে। পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল। চলো চলো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, চলো দেখি। নবীন পালিত বলিল, ও হলো খরগোশ, খোকা খরগোশ। এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই। বালক বর্ণপরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায়, এই কথা সে কখনো ভাবে নাই। খরগোশ জীবন্ত, একেবারে তোমার সামনে লাফাইয়া পালায়, ছবি না, কাচের পুতুল না, একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। এইরকম ভাট গাছ বইচি গাছের ঝোপে জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এই ঘটনা কি করিয়া সম্ভব হইল, বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল। নদীর ধারের বাবলা ও জিওল গাছের আড়ালে একটা বড় ইটের পাঁজার মতো জিনিস নজরে পড়ে। ওটা পুরানো কালের নীলকুঠির জালঘরের ভগ্নাবশেষ। সেকালে নীলকুঠির আমলে এই নিশ্চিন্তিপুর বেঙ্গল ইন্ডিগো কনসার্নের হিটকুঠি ছিল। এ অঞ্চলে 14টা কুঠির উপর নিশ্চিন্দিপুর কুঠির ম্যানেজার জন লারমার দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করিত। এখানে কুঠির ভাঙা চৌবাচ্চা ঘর, জাল ঘর, সাহেবের কুঠি আপিস জঙ্গলাকীর্ণ ইটের স্তূপে পরিণত হয়েছে। যে প্রবল প্রতাপ লারমা সাহেবের নামে একসময় এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খাইত, আজকাল 2-1 অতিবৃত্ত ছাড়া সে লোকের নাম পর্যন্ত কেহ জানে না। মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাক আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন। একজন বলিল, কুঠির ইটগুলো নাকি বিক্রি হবে শুনছিলাম। নবাবগঞ্জের মতিদা নাকি দরদস্তুর করছে। মতিদার কথায় সে ব্যক্তির সামান্য অবস্থা হইতে কিরূপ ধনবান হইয়াছে সে কথা আসিয়া পড়িল। ক্রমে তাহা হইতে বর্তমানকালের দুর্মূল্যতা, আশারুর বাজারে কুণ্ডুদের গোলধারী দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল। হরিহরের ছেলে বলিল, নীলকণ্ঠ পাখি কই বাবা? এই দেখো, এখন বাবলা গাছে এখনই এসে বসবে। বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল।
মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাকিয়া আছে। বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল। কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল। হরিহর বলিল, কুঠি কুঠি বলছিলে, ওই দেখো খোকা, সাহেবদের কুঠি দেখেছ? নদীর ধারের অনেকটা জড়িয়ে সেকালের কুঠিটা, যেখানে প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। তাহার 6 বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে। এতদিন নেড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা, বড় জোর রানু দিদিদের বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। কেবল এক একদিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্থানের ঘাট হইতে আবছা দেখিতে পাওয়া কুঠির জালঘরটার দিকে চাহিয়া দেখিত। আঙ্গুল দিয়ে দেখাইয়া বলিত, মা, ওদিকে কি সেই কুঠি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাহা প্রথম সেখানে আসা। ওই মাঠের পর ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য? শ্যাম লঙ্কারে দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমের গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায়, ও ধারে আর মানুষের বাস নাই। জগতের শেষ সীমাটাই এই। ইহার পর হইতে অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হইয়াছে। বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিনিতে হাত বাড়াইল। তাহার বাবা বলিল, হা হা, হাত দিও না, হাত দিও না, আলকুশি আলকুশি। কি যে তুমি করো বাবা, বড্ড জ্বালালে দেখছি। আর কোনোদিন কোথাও নিয়ে বেরুচ্ছি না বলে দিলাম। এক্ষুনি হাত চুলকে ফসকা হবে। পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে, তা তুমি কিছুতেই শুনবে না। হাত চুলকুবে কেন বাবা? হাত চুলকুবে, বিষ আলকুশিতে কি হাত দেয় বাবা? শুঁয়ো ফুটে রিরি করে জ্বলবে এক্ষুনি, তখন তুমি চিৎকার শুরু করবে। হরিহর বলিল, আহ, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে যায় ওদিকে যায়, সামলে রাখতে পারিনি। আলকুশির ফল ধরে টানতে যায়। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, কুঠির মাঠ দেখব, কুঠির মাঠ দেখব। কেমন হলো তো কুঠির মাঠ দেখা? সকালবেলা 8টা কি 9টা। হরিহরের পুত্র আপন মনেই রোয়াকে বসিয়া খেলা করিতেছে। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল, অপু, ও অপু। সে এতক্ষণ বাড়িতে ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। দুর্গার বয়স 10-11 বৎসর হইল। গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কি রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতকগুলো কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, হুম। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি জারাবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল, আনদি কি একটু নুন আর তেল? অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভাঁড় ছুঁলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তুই যা না শিগগির করে, মার আসতে এখনো ঢের দেরি, ঘাড় কাচতে গিয়েছে, শিগগির যা। অপু বলিল, নারকোলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি ধরে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নির্মস্তরে বলিল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নিয়ে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে, তুই তো একটা হাবাগ ছেলে। অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত।
তুই অতগুলো খাবি দিদি? অতগুলো বুঝি হলো, এই তো ভারী, বেশি যা। আচ্ছা নে, আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে। একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেবো তাহলে। লঙ্কা কী করে পারবো দিদি? মাঝি তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনি। তবে থাক যাক, আবার ওবেলা আনবো এখন। পটলিদের ডুবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। খিড়কি দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখাই, ওখানা খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আরেকবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই, মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলো খাইতে লাগিল। পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়ে গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলো গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার সময় আর নেই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ফেরান্ডা কোচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটের দিকে জঙ্গলের মধ্যে ছড়িয়ে দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খাড় কেচে গাগতর ব্যথা হয়ে গেল। একটুখানি কুটু গাছটা ভেঙে দুখানা করা নাই, কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সিধে বেড়াচ্ছেন, সে মাদর কোথায় গেল? অপু আসিয়া বলিল, মা, খিদে পেয়েছে। রোসো রোসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাঁপ জিরোতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাছ। ও দুর্গা, দেখ তো বাছুরটা হাত পড়েছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়ে লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নাই মা। অপু খাইতে খাইতে বলিল, ও, জীবনও যায় না, আম খেয়ে দাঁত টোকে। দুর্গার ভুকরুটি মিশ্রিত চোখ টেপাই বাধা পাইয়া তাহার কথা অর্ধপথে বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞেস করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে। তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণগোয়ালিনী গাই দহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা বাছুরকে ধরগে যা। ডেকে ডেকে সারা হলো, কমলে বাছুর ও স্বর্ণ, এতবেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তেতন্তর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পিছনে পিছনে অপু দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাঁদর। পরে মুখ ভেঙাইয়া কহিল, আম খেয়ে দাঁত টোকে গিয়েছে, আবার কোনোদিন আম দিব খেয়েও ছাই দিব। ওই ওবেলায় পটলিদের কাকুর তলির আম কুড়িয়ে এনে জারাবো। এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়, দেবো তোমায়, খেয়েও এখন। হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি নে? সর্বজয়া বলিল, অপু তো ঘরে ঘুমুচ্ছে। দুর্গা বুঝি, সে খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক, আবার সে খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই 34 মাসের রোদ্দুরে। ফের দেখো না, এই জ্বরে পড়লো বলে। অত বড় মেয়ে বলে বুঝাবো কত? কথা শুনে না কানে নেই।